আসলে দিস গাই ইজ হাফ ম্যাড। সে শক্তি প্রয়োগ করতে চাইলেও সে পারবে না। তার সে শক্তি নাই আসলে। একটা দেশে গিয়ে একটা দেশে নির্বাচিত প্রেসিডেন্ট বউকে তুলে নিয়ে আসা, মানে এবং এগুলো তো মানে ওয়ার ডিপ্লোমেসি বা ওয়ার যে পলিটিক্যাল এথিক্স আছে এগুলোর মধ্যে কাজ করে না, এবং সে তার নিজের মিত্রদের সাথে এগুলো করছে। গোপনে কি সবার সমঝোতাটা হয়ে গেল যে গ্রিনল্যান্ড শেষ পর্যন্ত কোরবানির খাতায় গ্রিনল্যান্ড, এমন কোনো কিছু কি? রাশিয়া কিন্তু বলে বসেছে যদি গ্রিনল্যান্ড গ্রহণ করা হয় বা দখল করা হয় তাহলে এটাই হবে দ্য এন্ড অফ দি ওয়ার্ল্ড প্রিন্সিপাল, এর মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরুর একটা যাত্রা শুরু হতে পারে ওখান থেকে গ্রিনল্যান্ড দখলের মাধ্যমে। প্রফেসর কবির হাসান, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সম্মেলনটি হয়েছে এটিতে গুরুত্ব পাওয়ার কথা ছিল অর্থনৈতিক নানা ইস্যু, কিন্তু একটি ইস্যুতে গিয়ে সবাই থমকে গিয়েছেন, সবাই আলোচনা চালিয়ে গেছেন, সেটি হলো গ্রিনল্যান্ড। এবং সেখানে প্রেসিডেন্ট শেষ মুহূর্তে গিয়েছেন, গিয়ে তিনি পুরো আলোচনা মোড়টা ঘুরিয়ে দিয়েছেন। ছোট্ট একটা কিছু চাইছেন, তিনি বলছেন আমরা তো কখনো কিছু চাইনি, কখনো কিছু পাইওনি, এবং শক্তি প্রয়োগ ছাড়া কেউ আমাদেরকে কখনো কিছু দেয়নি, আমরা চাইলে এখানেও করতে পারতাম কিন্তু করছি না। তো তো এত ভালো ভালো কথা বলার পর আপনারা গ্রিনল্যান্ড দিতে এত আপত্তি কেন, কিংবা আসলে এই আলোচনাটা এখন কোথায় গিয়ে ঠেকছে? দেখুন, আমি আসলে আমার ইউনিভার্সিটি থেকে আসার পথে ডাভোসে তার বক্তৃতা শুনছিলাম। এত বড় লম্বা বক্তৃতা, আপনি ঠিকই বলেছেন। শুরু করেছে আমেরিকান ইকোনমিক রিকভারি নিয়ে, বাইডেনকে একটু গালাগালি করে, তারপরে গ্রিনল্যান্ডে চলছে গত হাফ এন আওয়ার ধরে, তারপরে আমার আপনার অনুষ্ঠানে জয়েন করা। আসলে দিস গাই ইজ হাফ ম্যাড। সে শক্তি প্রয়োগ করতে চাইলেও সে পারবে না। তার সে শক্তি নাই আসলে। কারণ এটাতে মাল্টিপল ইস্যুস আর ইনভলভ। রশিদ ভাই আছেন, উনি লয়ার, আর বুঝবেন এটা ন্যাটোর একটা সম্মিলিত প্রয়াস। এটা নটভুক্ত কান্ট্রি, এবং গ্রিনল্যান্ড চাচ্ছে, সে বলতে চাচ্ছে যে ওইটা শুধু আমেরিকার জন্য ভালো হবে না, ন্যাটোর জন্য ভালো হবে, সিকিউরিটি ইস্যুর কথা আনছে। আসলে তার সবচেয়ে বড় হলো যে গ্রিনল্যান্ডের নিচে যে ন্যাচারাল রিসোর্সেস আছে, সে ন্যাচারাল রিসোর্সের দিকে তার চোখ। কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আসা, সে কথা কিন্তু এই বক্তৃতা বলেছে 50 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল এখন ভাগাভাগি খাবে। সে সবকিছু ট্রানসাকশনাল, সবকিছু দেখে তার একটা বিজনেসম্যানের দৃষ্টিভঙ্গিতে, নট এজ এ ওয়ার্ল্ড লিডার। এখন কি জানেন জল ভাই, ওকে দেখে আমার মনে হয় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে আমেরিকার লোকজন এখন ভাববে যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লিডাররা তো এত খারাপ না। যতটা খারাপ সে যেটাই মনে করছে সেটাই ল। তার মরালিটির স্টিক ব্যাকগ্রাউন্ড হলো, তার নিজে যেটা ভাবছে সেটাই হলো বেঞ্চমার্ক। এই জিনিসগুলো কিন্তু ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে কাজ করে না। এবং যে জিনিসটা, ফার্স্ট অফ অল আপনার প্রশ্ন সরাসরি উত্তর, সে বল প্রয়োগ করতে চাইলেও পারবে না। সেকেন্ডলি, সে আসলে আমেরিকার অবস্থান ওয়ার্ল্ড সিনারিতে আরো নাজুক করে দিচ্ছে। আমেরিকা বারবার বলছে যে সুপার পাওয়ার, ইরানে গিয়ে ওরা কিভাবে বম মেরেছে, এই সমস্ত স্টোরি আমরা জানি, এগুলো কিভাবে কাজ হচ্ছে। এখন রাইট নাও ইরান ইজ এগেইনস্ট সেকেন্ড থ্রেট। আপনি জানেন যে এখন অপেক্ষা করতেছে যে সাউথ চায়না সি থেকে ওদের যে নৌবহর আছে ওখানে নিয়ে হয়তো বম্বার্ড করবে। ওরা চাচ্ছে রেজিম চেঞ্জ করার জন্য, সবকিছু করছে আসলে একটা দেশকে খুশি করার জন্য। এবং এই দেশটা হলো ইসরায়েল। এবং ইসরায়েলের প্রসঙ্গটা আমি আনছি না, আমি ফোকাস থেকে দূরে সরে যাচ্ছি না। আমার মনে হয় না যে আইসল্যান্ডের আমেরিকান সিকিউরিটি ইস্যু কিছু আছে যেটা সেটা করতে পারতো ন্যাটোর ফ্রেমওয়ার্কের মাধ্যমে, সেটা আইসল্যান্ডেরকে সুরক্ষা দিতে পারে। কিন্তু সেটা সে করতে চাচ্ছে না। সে চাচ্ছে যে টোটাল কন্ট্রোল অফ আমেরিকা, even though it's not the ownership. It's not going to happen. And this guy has gone half mad actually. I do not know what he is doing, what he's thinking. মানে একটা দেশে গিয়ে একটা দেশে নির্বাচিত প্রেসিডেন্ট বউকে তুলে নিয়ে আসা, মানে এবং এগুলো তো ওয়ার ডিপ্লোমেসি বা ওয়ার যে পলিটিক্যাল এথিক্স আছে এগুলোর মধ্যে কাজ করে না, এবং সে তার নিজের মিত্রদের সাথে এগুলো করছে। আমার মনে হয় সামথিং ইজ ভেরি রং উইথ হিম। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি, তাকে যারা কন্ট্রোল করতে পারতো, যে কংগ্রেস, কংগ্রেস হ্যাজ বিকাম সাবসার্ভিয়েন্ট। কেউ ভুলে তার বিরুদ্ধে কোনো কথা বলে না। আপনারা জানেন যে কিছুদিন আগে সিনেটে ওই যে ওয়ার পাওয়ার অ্যাক্ট, কারণ একটা দেশকে ইনভেড করতে গেলে আপনি কংগ্রেসের পারমিশন নিতে হবে, সেটাকে স্টপ করে দিয়েছে। 5 জন প্রথমে বলেছে যে না, এটা পক্ষে আর আছে যে না, প্রেসিডেন্ট ট্রাম্প করতে পারে না। তারপরে তার হুমকি ধমকিতে 3 জন চলে যাওয়া, এটার পয়েন্ট কি যে হচ্ছে। টু বি অনেস্ট উইথ ইউ, আমি আসলে এত বছর ধরে আমেরিকা আছি, আমি কোনোদিন আমেরিকার প্রেসিডেন্টকে এইভাবে বিহেভ করতে দেখিনি। সামথিং ইজ ভেরি রং উইথ হিজ হ্যান্ড।
এবং আমি এই কিছুদিন আগে জেফরি সাইড বলে একজন অর্থনীতিবিদ আছেন হার্ভার্ড, উনিও একই কথা বলছেন যে দ্য সাইকোলজিক্যাল প্রবলেম। আপনারা জানেন যে ফার্স্ট টার্মে অনেক আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন মানে কেম উইথ দ্য কনক্লুশন দিস গাই হ্যাজ মেগালোমোনিয়া, দ্য সাইকোলজিক্যাল ট্রেট, যেটা আসলে একটা মানুষকে নিজেকে নিয়ে সবসময় ভাবার চিন্তা করে। সে ডাভোসে গিয়ে, এবং আপনি কি জানেন গত 50 বছরে মানে আমেরিকান প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্ট গেছে এবং সেটা আমেরিকান প্রেসিডেন্ট, এবং ডোনাল্ড ট্রাম্প দিস ইজ সেকেন্ড টাইম, এবং এই জিনিসই সে করে যাচ্ছে। এটার আমার আর উত্তর নাই। রশিদ ভাই, আপনার কাছে বোধহয় ভালো উত্তর আছে। আমরা একটু রশিদ ভাইয়ের কাছে বোঝার চেষ্টা করি। আব্দুর রশিদ, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে তিনি তো একটা ফিউচার ফ্রেমের কথা বলছেন, এই ডিলটা আসলে কি ধরনের হতে যাচ্ছে? সাংবাদিকরা তাকে নানাভাবে জানার চেষ্টা করেছেন। তিনি যখন বের হয়ে আসছেন ডাভোসের সম্মেলন কক্ষ থেকে, তখন জানার চেষ্টা করেছিলেন যে ডিলটা কি আসলে। আপনি তো একটা ডিলের কথা বলছেন, তাকে সাংবাদিকরা পেঁচিয়ে পেঁচিয়ে ধরছিলেন যে ডিলটা কি হলো। তিনি বলছেন এই এমন একটা ডিল হলো যেটি সবাই খুশি, এমন একটি ডিল যেটি ইন্টারন্যাশনাল বিশ্বের জন্য খুবই উপকারী একটি ডিল। এবং এই ডিলটি মূলত ইঙ্গিত তিনি যেটা দিচ্ছিলেন যে নেটোর সেক্রেটারি জেনারেল, তার সাথে তার এই ডিলটি হয়েছে। এবং সাংবাদিকরা জানতে চাইছেন কতদিনের ডিল, এই ডিলটা কি আসলে। তিনি বলছেন লং টাইম, ইনফিনিট, ফরএভার, তিনটি শব্দ তিনি ব্যবহার করেছেন। আমি একটু আপনার কাছে জানি যে মানে গোপনে কি সবার সমঝোতাটা হয়ে গেল যে গ্রিনল্যান্ড শেষ পর্যন্ত কোরবানির খাতায় গ্রিনল্যান্ড, এমন কোনো কিছু কি? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে ওয়ার্ল্ড ইজ নাও ফেসিং এ হিউজ ডেসপোটিজম অর ফ্যাসিজম, আমরা ওয়ান সেন্সে বলতে পারি যে ওয়েস্টার্ন ফ্যাসিজম, যেটা আমরা কখনো দেখিনি। দেখেন, মাত্র দুটো বিশ্বযুদ্ধ 20 বছরের ব্যবধানে হয়েছে। এরপরে আমেরিকা সারা পৃথিবীকে হেল্প করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য, পুরো ইউরোপকে রক্ষা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, যাতে একটা এমন পৃথিবী তৈরি করা যায় যেখানে মানুষ ছোট বড় রাষ্ট্র হিসেবে সার্বভৌমত্ব এক থাকবে, এবং পৃথিবী হবে গণতন্ত্র, মানবাধিকার এবং পারস্পরিক নির্ভরশীলতার একটা পৃথিবী, এবং গ্লোবাল একটা ভিলেজ তৈরি হবে যেখানে নেতৃত্বে থাকবে আমেরিকা তার গুড প্রিন্সিপাল এন্ড আইডিয়াস দিয়ে। কিন্তু সারা পৃথিবী এখান থেকে সুবাতাস নিবে এবং আমরা একটা সাস্টেনেবল ওয়ার্ল্ড পাবো। কিন্তু সেখান থেকে দেখেন, এর আগে যত প্রেসিডেন্ট এসেছে তারা এই জিনিসটাকে কিন্তু ফোকাস করছে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড যে আমেরিকার এমন একজন প্রেসিডেন্ট এসেছেন যিনি মানে তার যে ডেসপোটিজম, এই ডেসপোটিজমটাকে এমন একটা মাত্রায় নিয়ে গেছেন যেখান থেকে আমরা আমেরিকাকে আর পৃথিবী ট্রাস্ট করতে পারছে না। এই যে গ্রিনল্যান্ডের যে ডিলটার কথা আপনি বলছেন, ইনফ্যাক্ট আপনি যে ফরএভার আর ইনফিনিটিভ শব্দগুলো তিনি ব্যবহার করেছেন, এটা থেকে বোঝাই যায় এখানে আসলে কোনো ডিল হয়নি। এখানে বলা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক অফ এ ডিল, অর্থাৎ ডিলের জন্য একটা মানে প্রাথমিক একটা সমঝোতা যেটা লাস্ট মোমেন্টে করা হয়েছে উইকফ এবং জেডি ভ্যান্স এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপে যাওয়ার, ডোনাল্ড ট্রাম্প ডাভোসে যাওয়ার আগে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কথাবার্তা হয়েছে, এবং সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপিয়ান নেটো ইউরোপিয়ান ইউনিয়নের যে সেক্রেটারি তার সাথে যে কথা হয়েছে, এর মধ্যে দিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এবং সেটাই হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক ভবিষ্যতে একটা ডিলের জন্য। কোন ডিল এখনো পর্যন্ত হয়নি। এখন আমি আপনাকে একটু বলতে চাই কেন আমরা এই জায়গাতে আসলাম, কেন ডোনাল্ড ট্রাম্প যে গত বুধবারে আপনার বলেছিল যে উইল টেক গ্রিনল্যান্ড ইদার ইজি ওয়ে অর হার্ড ওয়ে। ইভেন কি হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল যে মিলিটারি অপশনটাকেও তারা রুল আউট করছে না, মিলিটারি অপশনটা অন দ্য টেবিলে আছে। এর মানে হচ্ছে আমরা গত সপ্তাহ পর্যন্ত সবাই ধরেই ফেলেছিলাম যে গ্রিনল্যান্ডকে আমেরিকা নিচ্ছে, ইদার ইট ইজ বাই হার্ড ওয়ে, ইজি ওয়ে অর হার্ড ওয়ে। প্রয়োজনে মিলিটারি অ্যাকশন যদি নিতে হয় তাও নেওয়া হবে, কিন্তু সেটাকে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির কারণে নেওয়া হবে। এবং এটাকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের কিছু কথা যেগুলো মিথ্যাচারণাও করা হয়েছে, আমি যেটা বলবো, যেমন বলা হয়েছে গ্রিনল্যান্ডকে আমরা ভুল করেছি তাদেরকে ব্যাক করে দেওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি আমরা আসলে গ্রিনল্যান্ড দখলে নিয়েছিলাম নাকি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো আমরা ইউরোপকে সেভ করার জন্য আমরা সৈন্য পাঠিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান এবং ইতালি থেকে যে তাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দামাদল, সেখান থেকে আমরা রক্ষা করেছিলাম ইউরোপকে। কিন্তু রক্ষা করার মানে কি এই যে আমি আপনার বাড়িটা, পাশের বাড়িতে ডাকাত এসছে, আমি গিয়ে আমার শক্তি দিয়ে সেই ডাকাতকে তাড়িয়ে দিলাম, এরপর আমি আপনার বললাম যে আচ্ছা আপনার বাড়িটাকে ফেরত দিলাম, কিন্তু বাড়ির পাশে যে সুন্দর বাগানটা আছে এই বাগানটা কিন্তু আমার। আসলে এইভাবে হয় নাকি? ইউরোপের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে একটা ঐতিহাসিক সম্পর্ক। ইউরোপের সাথে আমাদের সবকিছুতে একটা কমন গ্রাউন্ড আছে, আমাদের কালচার এক, আমাদের সভ্যতা এক, আমরা যে গড়ে উঠেছি যে হিউম্যান ভ্যালুজ নিয়ে, যে পারস্পরিক মানুষের ডিগনিটি এবং সিভিলাইজেশন, কৃষ্টি, কালচার, সবকিছুর সাথে ইউরোপের একমাত্র মিল আছে। ইউরোপই হচ্ছে আমাদের সবচাইতে বিশ্বে বড় পার্টনার, এবং ইউরোপের পার্টনার হচ্ছে আমরা। আপনি দেখেছেন যে মধ্যপ্রাচ্যে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে কিন্তু নেটো, আমাদের ইউরোপিয়ান সোলজাররা কিন্তু আমাদের সাথে থেকেছে। আমেরিকা 9/11 পরে আফগানিস্তান কিংবা ইরাকে, আফগানিস্তান এবং লিবিয়াতে যখন
হানা দেয়, তখন কিন্তু নেটো বাহিনীতে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে, সোলজার দিয়ে তাদের সোলজার মারা গেছে। তো এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে যদি আমরা এই ধরনের কথাবার্তা যদি বলি, যেই কথাগুলো হচ্ছে বেসলেস, তাহলে যেটা হবে কি, আমেরিকা পৃথিবীতে একটা গ্রাউন্ড হারাবে। দেখেন অন্যদিকে রাশিয়া কিন্তু বলে বসেছে যদি গ্রিনল্যান্ড গ্রহণ করা হয় বা দখল করা হয় তাহলে এটাই হবে দ্য এন্ড অফ দি ওয়ার্ল্ড প্রিন্সিপাল, মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরুর একটা যাত্রা শুরু হতে পারে ওখান থেকে গ্রিনল্যান্ড দখলের মাধ্যমে। এবং নট অনলি দ্যাট, আপনি দেখেছেন এই জায়গাটা আরেকটা বড় ভূমিকা পালন করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের যে আপনার ফরেন ট্রেড এগ্রিমেন্ট, ফরেন ট্রেড বিষয়ক যে চেয়ার প্রধান, তিনি কিন্তু গত বছর আমাদের ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে একটা মাল্টি বিলিয়ন ডলার ট্রেড এগ্রিমেন্ট হয়, প্রায় ধরেন 900 বিলিয়ন ডলারের মতো, যেখান থেকে প্রত্যেক বছর আমেরিকা প্রায় 300 বিলিয়ন ডলার এই ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে তারা নিজের ঘরে নিয়ে আসতে পারবে। সেই ট্রেড এগ্রিমেন্টটাকে কিন্তু হল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে উইল নট প্রসিড উইথ দিস ট্রেড এগ্রিমেন্ট আনটিল উই সি দিস নেগেটিভিটি দ্যাট কামিং ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। যে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট যদি এই নেগেটিভিটি গুলোকে যদি আমাদের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি না রাখতে চায়, অ্যান্টাগনিস্টিক ওয়েতে যদি তিনি কথা বলেন, তাহলে এই ট্রেড বিল নিয়ে আমরা অগ্রসর হব না। একদিকে পুটিনের চাপ, দেখেন এইটা যদি গ্রিনল্যান্ড দখল করা হতো তাহলে হতে পারতো ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আস্তে আস্তে চায়না এবং রাশিয়ার দিকে তারা কিন্তু সমাধান খুঁজে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারো। কেন বলছি সে কথা, দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কানাডা, আমরা কানাডাকেও যে কোনো ভাবে পানিশমেন্ট করতে, ট্যারিফ দিয়ে তাদেরকে ইনস্টল করতে আমরা মানে কম রাখিনি। ফলে কানাডাকে কি করছি আমরা, কিছুদিন আগে গত সপ্তাহে চায়নার সাথে কানাডার একটা ট্রেড ডিল হয়েছে যে এখন থেকে কানাডা সব ইলেকট্রিক ভেহিকল চায়না থেকে নেবে। তাহলে চায়না একটা বিশাল বাজার কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে করে ফেললো। এবং দক্ষিণ আমেরিকা আমরা যেটা করেছি সেখানেও কিন্তু চায়নার একটা আধিপত্য তৈরি করার সুযোগ আমরা করে দিয়েছি। তাহলে এগুলো যদি আস্তে আস্তে প্রসিড করতে থাকে তাহলে হবে কি, আমরা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড থেকে লুজ করব। হয়তো আমরা শক্তি জোরে বলতে পারি আমরা দখল করে নিব, আমরা জোরপূর্বক নিব, কিন্তু আলটিমেটলি আমাদের যে প্রেস্টিজ, আমাদের যে ক্রেডিট, আমাদের যে আস্থা এবং ভরসার জায়গাটা সারা পৃথিবীতে, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দিনের পর দিন ধরে গড়ে তুলেছি, সেই জায়গাটা যদি আমরা নষ্ট করি, এটা লং টার্ম আমেরিকার জন্য ক্ষতি হবে এবং অলরেডি এটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে।